আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 28 ব্যাচ যারা অলরেডি জীববিজ্ঞান পড়া শুরু করেছ, আজকে আমরা হাইডার নামকরণের ইতিহাস নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। তো তোমরা সবাই হাইডার সম্পর্কে কিন্তু জানো। খেয়াল করো, হাইড্রা হাইড্রা তো এই প্রাণীটা সর্বপ্রথম আবিষ্কার করেন আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে সালটা হচ্ছে 1744 সালে। তাহলে আব্রাহাম ট্রেমলে 1744 সালে সর্বপ্রথম এই যে প্রাণীটা আছে এখানে দেখতে পাচ্ছ, এই প্রাণীটা আবিষ্কার করেন। আচ্ছা, তিনি যখন এটা আবিষ্কার করেন তখন কিন্তু তিনি এই প্রাণীটার নাম দেন নাই। বুঝছো? এই প্রাণীটার কিন্তু তিনি নাম দেন নাই, এর নাম দিয়েছেন অন্য আরেকজন বিজ্ঞানী, নাম হচ্ছে লিনিয়াস। তাহলে তোমরা মনে রাখবা, নামকরণ করেন লিনিয়াস। 1758 সালে। ওকে, তাহলে লিনিয়াস কোন লিনিয়াস বলো তো? তোমরা 9-10 যে পড়ছিলা ক্যারোলাস লিনিয়াস, এই বিজ্ঞানী কিন্তু এই প্রাণীটার নামকরণ করেন হাইড্রা, তাই না? তাহলে লিনিয়াস কিন্তু বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ করেছেন। তাহলে আমার মনে হয় লিনিয়াসকে বাংলাদেশের কোনো একটা হসপিটালের শিশু ইউনিটে চাকরি দেওয়া উচিত। তাহলে কি হবে বলতো? তাহলে অ্যাটলিস্ট আমাদের দেশের বাচ্চারা সুন্দর সুন্দর নাম পাবে, তাই না? তো আসলে চলো আমরা পড়া শুরু করি। তাহলে আমরা জানলাম যে হাইড্রা আবিষ্কার করেন আব্রাহাম ট্রেমলে 1744 সালে, আর নামকরণ করেন হচ্ছে লিনিয়াস 1758 সালে। তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো, আশা করি তোমাদের এই টেকনিকটা কাজে দিবে। তোমরা মনে রাখবা একটা টেকনিক, সেটা হচ্ছে আ আ লি না। তাহলে তোমরা কি মনে রাখবা? আ আ লি না। তাহলে প্রথমে দেখো কি আছে, আ। তাহলে এই আ দ্বারা মনে রাখবা আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে। এরপরে দেখো আ, তাহলে আ দ্বারা মনে রাখবা আবিষ্কর্তা। আবিষ্কর্তা। এরপরে কি আছে দেখো তো, লি। লি দ্বারা মনে রাখবা লিনিয়াস। লি দ্বারা কি মনে রাখবা? লিনিয়াস। না দ্বারা মনে রাখবা নামকরণ। তাহলে সুন্দর একটা টেকনিক, আ আ লি না। তাহলে আ দ্বারা আব্রাহাম ট্রেমলে। তাহলে আ দ্বারা কি? আ দ্বারা হচ্ছে আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে। আতে আবিষ্কর্তা, তাহলে আবিষ্কর্তা আব্রাহাম ট্রেমলে। এরপরে কি? এরপরে দেখো লি। লি দ্বারা মনে রাখবা লিনিয়াস, আর না দ্বারা হচ্ছে নামকরণ। তাহলে লিনিয়াস নামকরণ করে আব্রাহাম ট্রেমলে আবিষ্কার করে। ওকে, তো এই ইনফরমেশনটাকে মনে রাখতে হবে। এরপরে চলো আমরা পরে যে আলোচনাটা আছে সেটা দেখি। তাহলে খেয়াল করো, তোমরা যখন ছোট ক্লাসে পড়ছো তোমরা জানো যে পৃথিবীতে যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোকে মোটামুটি 33টা পর্বের অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে মেজর পর্ব 9টা, আর বাকিগুলো হচ্ছে মাইনর। তো এই মেজর পর্ব যে 9টা, তাহলে মোটামুটি আমাদের চারপাশে যত প্রাণী আছে এই প্রাণীগুলোকে 9টা মেজর পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে হাইড্রা কোন পর্বের অন্তর্ভুক্ত? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়
হাইড্রার পর্ব কোনটা? হাইড্রা হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। ঠিক আছে, হাইড্রা কোন পর্বের? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের। তাহলে দেখো পৃথিবীতে যত প্রাণী আছে, তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে তাহলে সকল প্রাণীদের 33টি পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। 33টি পর্ব। তাহলে জীবজগতে মোট পর্ব আছে কয়টা? 33টা। এর মধ্যে মেজর পর্ব আছে হচ্ছে 9টা, আর মাইনর হচ্ছে তাহলে কয়টা হবে? 23টা, 24টা। তাহলে মেজর পর্ব হচ্ছে কয়টা? 9টা। মাইনর হচ্ছে কয়টা? 24টা। আচ্ছা, তাহলে দেখো হাইড্রা কিন্তু এই 9টা মেজর পর্বের মধ্যে আছে। হাইড্রা এই 9টা মেজর পর্বের মধ্যে আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে হাইড্রা ডিপ্লোব্লাস্টিক। তাহলে হাইড্রা ডিপ্লোব্লাস্টিক, তার মানে হাইড্রার ভ্রূণ স্তর 2টা। তাহলে হাইড্রা ডিপ্লোব্লাস্টিক, তার মানে আমরা বুঝলাম হাইড্রার ভ্রূণ স্তর হচ্ছে কয়টা? 2টা। তাহলে ডিপ্লোব্লাস্টিক এটাকে কি বলা যায়? এটাকে আমরা বলবো হচ্ছে, যেহেতু ভ্রূণ স্তর হচ্ছে 2টা, তাহলে আমরা হাইড্রাকে বলতে পারি দ্বিভ্রূণ স্তরীয় প্রাণী। দ্বিভ্রূণ স্তরীয় প্রাণী বা দ্বিস্তরী প্রাণী। তাহলে মাথায় রাখতে হবে পৃথিবীতে 2টা পর্ব আছে। পৃথিবীতে 2টি পর্ব। কয়টা পর্ব? 2টা পর্ব, যারা দ্বিস্তরী হয়ে থাকে। তাহলে পৃথিবীতে 2টা পর্বের প্রাণী আছে যারা সাধারণত কি হয়? দ্বিস্তরী হয়। তাহলে এর মধ্যে কারা কারা আছে? দেখো এর মধ্যে আছে হচ্ছে আমাদের নিডারিয়া, আর আছে হচ্ছে টিনোফোরা। আর কি আছে? টিনোফোরা। তাহলে এটা মাথায় রাখতে হবে যে নিডারিয়া এরাও যেরকম দ্বিস্তরী প্রাণী, টিনোফোরা এরাও কিন্তু কি? দ্বিস্তরী প্রাণী। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা জানলাম যে আব্রাহাম ট্রেমলে কি করেন? এই প্রাণীটা আবিষ্কার করেন, আর লিনিয়াস কিন্তু এই প্রাণীটাকে কি করেছেন? নামকরণ করেছেন। তো এই প্রাণীটাকে যে নামকরণ করা হয়েছে, এর নাম যে রাখা হয়েছে হাইড্রা। তাহলে এই হাইড্রা নামের পিছনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আছে। এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, অনেকেই আফসা জানো। তো আজকে যারা ক্লাসটা করছো, আশা করি তোমরা এই নামকরণের ইতিহাসটা একদম ডিটেলসে জানতে পারবা। তো চলো শুরু করা যাক। তো খেয়াল করো, এই যে নামটা আসছে হাইড্রা, নামটা যে করলো আমাদের ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? তো এই নামের সাথে দেখো গ্রিক মিথোলজির বা গ্রিক পুরাণের একটা সম্পর্ক আছে। আমরা যেরকম আমাদের অবসর সময় মুভি দেখি, রিলস দেখি বা বই পড়ি, তো ক্যারোলাস লিনিয়াসও কিন্তু ঠিক ওই রকমই একজন মানুষ ছিলেন।
তো ওই সময় যেহেতু কোনো মুভি ছিল না, কোনো সিনেমা ছিল না, তো তিনি এই মিথোলজি বা অন্য কোনো উপন্যাস এগুলো পড়ে তার লেজার পিরিয়ড গুলোকে তিনি অতিবাহিত করলেন। ঠিক আছে, তো তিনি গ্রিক মিথোলজি থেকে উৎসাহিত হয়ে এই প্রাণীটার নাম দিয়েছেন হাইড্রা। বুঝছো? তাহলে গ্রিক মিথোলজিতে হাইড্রা সম্পর্কে কি বলা আছে চলো আমরা একটু জানি। তাহলে দেখো, হাইড্রা 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 গ্রিক পুরাণ অনুসারে হাইড্রা হচ্ছে জল দানব। বুঝছো? তাহলে গ্রিক মিথোলজি অনুসারে বা গ্রিক মিথ অনুসারে হাইড্রা হচ্ছে জল দানব। দেখো, এই হচ্ছে হাইড্রা। ঠিক আছে, দেখো কি ভয়ঙ্কর দেখতে। তাহলে এই হচ্ছে হাইড্রা। আচ্ছা, হাইড্রা হচ্ছে টাইফন এবং একিডোনা। ঠিক আছে, টাইফন এবং একিডোনা। টাইফন এবং একিডোনা টাইফন এবং একিডোনা এর সন্তান হচ্ছে হাইড্রা। তাহলে হাইড্রা হচ্ছে টাইফন আর হচ্ছে একিডোনা। এই টাইফন এবং একিডোনার সন্তান হচ্ছে হাইড্রা। তাহলে এখন প্রশ্ন আসে যে টাইফন কে, তাই না? তাহলে টাইফন হচ্ছে সকল সকল দানবের পিতা। সকল দানবের পিতা হচ্ছে টাইফন এবং এবং হচ্ছে এরা হচ্ছে দেবতার শত্রু। দেবতার শত্রু। ওকে, এরপরে আসো একিডেনার সাথে আমরা একটু পরিচিত হই। একিডেনা হচ্ছে অর্ধেক সাপ। অর্ধেক সাপ আর অর্ধেক নারী। অর্ধেক সাপ এবং অর্ধেক নারী, এই হচ্ছে একিডেনা। তাহলে এদের সন্তান হচ্ছে হাইড্রা। দেখো, এই হচ্ছে আমাদের হাইড্রা। হাইড্রা বসবাস করতে হচ্ছে লার্নিয়ান জলাশয়। লার্নিয়ান জলাশয়। ঠিক আছে, তাহলে লার্নিয়ান জলাশয় হাইড্রা কি করতো? হাইড্রা বসবাস করতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হাইড্রা সম্পর্কে জানলাম। এবার আমাদের আরো একটা ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের হারকিউলিস। এবার আমরা হচ্ছে হারকিউলিস সম্পর্কে জানবো। হারকুলিস। ঠিক আছে, তাহলে গ্রিক মিথ অনুসারে হারকুলিস হচ্ছে মহাবীর। মহাবীর মহাবীর মানে যে মোটামুটি বিভিন্ন ধরনের যুদ্ধে জয়ী হয়, তাই না? পৃথিবীতে বিভিন্ন ধরনের দৈত্য দানবের সাথে সে কি করছে? যুদ্ধ করছে এবং সে জয়ী। এই জন্য তাকে কি বলা হচ্ছে? মহাবীর বলা হচ্ছে। আচ্ছা, এই যে হারকিউলিস, এই হারকিউলিস হচ্ছে জিউস। হারকিউলিস হচ্ছে আমাদের জিউস। আর হচ্ছে এলকিমেনা। জিউস এবং এলকিমেনা এদের সন্তান হচ্ছে হারকিউলিস। তাহলে এবার আসো জিউসকে। জিউস হচ্ছে দেবতাদের রাজা। দেবতাদের রাজা। দেবতাদের রাজা হচ্ছে জিউস। আর এলকিমেনা হচ্ছে মানুষ। ঠিক আছে, তাহলে দেবতাদের রাজা। তাহলে খেয়াল করো, আমরা পৃথিবীতে যত রাজা মহারাজাদের নাম শুনেছি তাদের কিন্তু একাধিক রানী ছিল। তো জিউসেরও একাধিক রানী ছিল। তো সে পৃথিবীতে আসার পরে এলকিমেনাকে কি করে? বিয়ে করে এবং তাদের সন্তান হচ্ছে হারকিউলিস। তাহলে হারকিউলিস হচ্ছে অর্ধেক মানুষ, অর্ধেক মানুষ
আর অর্ধেক কি দেবতা, অর্ধেক দেবতা। ওকে, এবার আসো আমরা আরো একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হব, নাম হচ্ছে হেরা। এটা হচ্ছে গল্পের ভিলেন ক্যারেক্টার। হেরা হচ্ছে জিউসের স্ত্রী, তার মানে দেবী। ঠিক আছে, তাহলে এই একটু ভিলেন টাইপের। তো হেরা কি করে? হেরা হচ্ছে হাইড্রাকে লালন পালন করে। যদিও হাইড্রা হচ্ছে তোমার টাইফন এবং একিডনা এর সন্তান, কিন্তু লালিত পালিত হয় কার কাছে? হেরার কাছে। হেরা ওকে লালন পালন করে কারণ তার একটা বাজে উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তাহলে তোমরা জানো যে হাইড্রা কিন্তু লার্নিয়ান জলাশয়ে বসবাস করতো। তাহলে লার্নিয়ান জলাশয়ে কেন বসবাস করতো? লার্নিয়ান জলাশয়টা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই লার্নিয়ান জলাশয় এর মধ্যে আছে হচ্ছে পাতালে যাওয়ার রাস্তা। এই রাস্তাটাকে হাইড্রা কি করতো? পাহারা দিত। কারণ পাতালে কি আছে? অনেক হীরা আছে, মুক্তা আছে, অনেক জুয়েলারি আছে, তো এগুলোকে পাহারা দিতে হচ্ছে হাইড্রা। আর হাইড্রা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা প্রাণী ছিল। হাইড্রা অনেক ভয়ঙ্কর একটা প্রাণী। দেখো, হাইড্রার নিঃশ্বাসের সংস্পর্শে যদি কোনো প্রাণী আসতো তাহলে সেই প্রাণীটা কি হতো? মারা যেত। আবার হাইড্রা মানুষের মাংস খায়, বুঝছো? তাহলে এইদিকে দেখো আস্তে আস্তে হাইড্রার উৎপাত বাড়তে থাকে। আবার অন্যদিকে কি হয়? অন্যদিকে হেরার প্ররোচনায় হারকিউলিস একটা মারাত্মক ভুল করে বসে। কার প্ররোচনায়? হেরার প্ররোচনায় হারকিউলিস কি করে? হারকিউলিস একটা বিশাল একটা অপরাধ করে বসে, যার শাস্তি হিসাবে হারকিউলিসকে 12টা কাজ দেওয়া হয়, বুঝছো? এই 12টা কাজের মধ্যে দ্বিতীয় কাজ হচ্ছে এই দৈত্যটাকে কি করা? হত্যা করা। তো সেই অনুসারে হারকিউলিস হচ্ছে, দেখো এই যে হারকিউলিস কি করতেছে? হারকিউলিস হচ্ছে লার্নিয়ান জলাশয়ে চলে যায়। লার্নিয়ান জলাশয়ে যাওয়ার পরে সে তার তরবারি বের করে দেখো এই যে হাইড্রার মাথাটাকে কি করে? আলাদা করে ফেলে। তাহলে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুক্ষণ পর দেখা যায় যে হারকিউলিস যে জায়গাটাকে কেটে ফেলেছে, তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের হাইড্রা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রা। এই হচ্ছে আমাদের হাইড্রা। এটা হচ্ছে একটা দৈত্য। তো হারকিউলিস কি করছে? হারকিউলিস তার তরবারি বের করে কি করে? হারকিউলিস তার তরবারি বের করে এই মাথাটাকে কি করে? কেটে ফেলে। এই মাথাটাকে কিন্তু কেটে বাদ দেওয়া হইল। কিছুক্ষণ পরে আবার কি হবে? কিছুক্ষণ পরে দেখা যাবে যে ওই জায়গা থেকে আবার পুনরায় কি হয়েছে? আবার মাথা তৈরি হয়েছে। তো হারকিউলিস আবার কি করছে? আবার দেখো এই মাথাটা কেটে ধরো বাদ দিয়ে দিছে। ওকে, তাহলে মাথা কিন্তু নাই। কিছুক্ষণ পরে দেখা যাবে আবার কি হচ্ছে? ওইখানে মাথা তৈরি হয়ে গেছে। তার মানে এই যে এই প্রাণীটার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলতো? রিজেনারেশন। তাহলে আমরা এই প্রাণীটার একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, মানে যে জায়গাটাকে কেটে ফেলা হচ্ছে ওই কাটা জায়গা থেকে পুনরায় আবার আগের মতো অংশ তৈরি হচ্ছে।
তাহলে এই ক্ষমতাটাকে বলা হচ্ছে রিজেনারেশন। তাহলে আমাদের গল্পে যে প্রাণীটা বা দৈত্যটা আছে এর কিন্তু রিজেনারেশন করার ক্ষমতা আছে। তো হারকিউলিস প্রথমে একে পরাজিত করতে পারে না বা একে মারতে পারে না। তো সে প্রথমবার চলে আসে, আসার পরে সে এই ঘটনাটা তার ভাতিজা আয়োলাসকে বলে। কাকে বলতেছে? তাহলে আমরা কিন্তু এখানে আরো একটা ক্যারেক্টার পাচ্ছি, নাম কি? আইওলাস। আয়োলাস। তাহলে আয়োলাস হচ্ছে হারকিউলিসের ভাতিজা। আয়োলাস অনেক বুদ্ধিমান একজন ছেলে। তাহলে সে এটার কারণ খুঁজে বের করার চেষ্টা করে যে কেন রিজেনারেশন হচ্ছে। তো সে একটা বার্নার তৈরি করে, মানে একটা অস্ত্র বা ওয়েপেন টাইপের, যেখান থেকে কি বের হবে? আগুন বের হবে। অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে ওই কাটা জায়গাটাকে সে পুড়িয়ে দেখবে যে ওইখান থেকে আবার পুনরায় রিজেনারেশন হয় কিনা। তো এবার আয়োলাস এবং হারকিউলিস দুইজনই চলে যায় হাইডার কাছে। যাওয়ার পরে কি করে? যাওয়ার পরে হারকিউলিস তার তরবারি বের করে মাথাটাকে কেটে ফেলে। এরপরে আয়োলাস কি করে? আয়োলাস ওই জায়গাটাতে পোড়ায় দেয় আগুন দিয়ে। তো এখন আর কি হয় না, এখন আর ওই মাথাটা তৈরি হচ্ছে না। এভাবে সবগুলা মাথাকেই কি করে? কেটে ফেলে। কিন্তু তারপরেও কি হয় না? হাইডা মরে না। কারণ হাইডার যে জীবন, হাইডার জীবনটা ছিল তার মাঝখানে যে মাথাটা ছিল, এই মাঝখানের মাথাটার মধ্যে কি ছিল? হাইডার জীবন ছিল। তো এই মাঝখানের মাথাটা কাটার পরে এটা একটা পাথর দিয়ে চাপা দেওয়া হয়, তারপরে কি হয়? হাইডা মারা যায়। তো এই হচ্ছে হাইডার ইতিহাস। এবার আসো আমাদের যে জিনিসগুলো লাগবে, খেয়াল করো। আব্রাহাম ট্রেমলে যে প্রাণীটা আবিষ্কার করে, নাম কি? আব্রাহাম ট্রেমলে। তাহলে আব্রাহাম ট্রেমলে যে প্রাণীটা আবিষ্কার করে, আব্রাহাম ট্রেমলে, আব্রাহাম ট্রেমলে, দেখো আব্রাহাম ট্রেমলে যে প্রাণীটা আবিষ্কার করছে, এই প্রাণীটা হচ্ছে এই, দেখো এই প্রাণীটাকে দেখতে এরকম। আর গল্পের যে হাইডাটা ছিল, গল্পের হাইডাটা হচ্ছে এই, ঠিক আছে? তো দুইটা প্রাণী কিন্তু দুই ধরনের, কিন্তু এর মধ্যে অনেক সিমিলারিটিস আছে। কি কি সিমিলারিটিস আছে দেখো। আমাদের গল্পে যে হাইডা ছিল, তাহলে এই হাইডার একটা ক্ষমতা ছিল, সেটা হচ্ছে কি? রিজেনারেশন। আব্রাহাম ট্রেমলে যে প্রাণীটা আবিষ্কার করছে এরও এই ক্ষমতা আছে, রিজেনারেশন করতে পারে। আবার দেখো আমাদের গল্পের যে হাইডা, গল্পের হাইডা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, ঠিক আছে? তাহলে আমাদের এই হাইডাটা হচ্ছে মাংসাশী। আবার দেখো আমাদের আব্রাহাম ট্রেমলে যে প্রাণীটা আবিষ্কার করছে এও হচ্ছে কার্নিভোরাস, মাংসাশী। তার মানে দুইটা প্রাণীর মধ্যেই কিন্তু কি আছে? সিমিলারিটিস আছে। তাহলে মেইন সিমিলারিটিসটা হচ্ছে রিজেনারেশন। তাহলে দুইটাই কি করতে পারে? তাহলে হারানো অংশটাকে রিজেনারেট করতে পারে। অর্থাৎ এখানে যে হাইডাটা আছে এর যদি আমরা ধরো এই অংশটা, এই যে সুতার মতো অংশ, এই সুতার মতো অংশকে বলা হয় কোর্সিকা। তাহলে ধরো আমি যদি কোনো কোর্সিকাটাকে কেটে ফেলি, তাহলে আবার ওই অংশটা কি হবে? পুনরায় তৈরি হবে। তার মানে রিজেনারেশন করার ক্ষমতা আছে। তাহলে এই কারণেই আব্রাহাম ট্রেমলে যে প্রাণীটাকে আবিষ্কার করেছেন আমাদের লিনিয়াস, এই প্রাণীটার নাম দিয়ে দেন হাইড্রা। হাইড্রা নামটা কেন দেওয়া হয়েছে? রিজেনারেশন করতে পারে, এই একটা কারণ, এই একটা কারণের কারণেই এই প্রাণীটার নাম দেওয়া হয়েছে কি? হাইড্রা। বোঝা গেছে? এবার আসো, এখন আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো বলা হচ্ছে
পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা হচ্ছে 40। পৃথিবীতে হাইড্রা এর প্রজাতির সংখ্যা 40। পৃথিবীতে 40 প্রজাতির কি আছে? হাইড্রা আছে। আচ্ছা, তাহলে পৃথিবীতে 40 প্রজাতির হাইড্রা আছে, এটা জানা যেরকম ইম্পর্টেন্ট, ঠিক তেমনি জানতে হবে বাংলাদেশে হাইড্রা প্রজাতির সংখ্যা কত। তাহলে বাংলাদেশে হাইড্রা এর প্রজাতির সংখ্যা মাত্র 3। বুঝছো? তাহলে পৃথিবীতে হাইড্রা প্রজাতির সংখ্যা কত? 40। বাংলাদেশে হাইড্রা প্রজাতির সংখ্যা কত? 3। তাহলে কি কি? তাহলে প্রথমে আমরা যে প্রজাতির সাথে পরিচিত হব নাম হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস। নাম কি? হাইড্রা অলিগ্যাকটিস। নাম কি? হাইড্রা অলিগ্যাকটিস। হাইড্রা অলিগ্যাকটিস। ওকে, এরপরে আমরা যে হাইড্রার সাথে পরিচিত হব নাম হচ্ছে হাইড্রা ভেরিডেসিমা। হাইড্রা ভেরিডিসিমা। ওকে, এরপরে 3 নম্বরে যেটা আছে নাম হচ্ছে হাইড্রা ভুলগেরিস। হাইড্রা ভুলগেরিস। দেখি বানানটা ঠিক আছে কিনা। হাইড্রা ভুলগেরিস। আচ্ছা, এখানে এ হবে। ওকে, তাহলে এই হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত 3টা হাইড্রা প্রজাতি: হাইড্রা অলিগ্যাকটিস, হাইড্রা ভেরিডিসিমা, হাইড্রা ভুলগেরিস। তাহলে প্রজাতিগুলো কিন্তু আলাদা আলাদা, তার মানে এদের বৈশিষ্ট্যও কিন্তু কি আলাদা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই হাইড্রাগুলোকে কিভাবে চিনব? এটাই তো, তাই না? এগুলোকে চেনার ওয়ে আছে। তাহলে আমরা কিভাবে চিনবো? আমরা চিনবো হচ্ছে এর রং দেখে। ঠিক আছে, খেয়াল করো, এখানে তোমরা যে হাইড্রাটা দেখতে পাচ্ছ, দেখো তো এই হাইড্রাটার রং কিরকম। এই হাইড্রাটার রং কিন্তু হচ্ছে সবুজ। ঠিক আছে, বর্ণটা কিরকম? সবুজ। তাহলে এর নাম কি হবে? এর নাম হচ্ছে হাইড্রা ভেরিডিসিমা। ঠিক আছে, দেখো হাইড্রা ভেরিডিসিমা দেখতে কিরকম, খেয়াল করো। বর্ণটা কিরকম? বর্ণটা হচ্ছে সবুজ। ওকে, এরপরে দেখো এইখানে যে তোমরা হাইড্রাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে হাইড্রাটা, দেখো এই হাইড্রাটার রং হচ্ছে কিরকম? এই হাইড্রাটার রং হচ্ছে তোমার বাদামি বর্ণের, তাই না? কিরকম? বাদামি বর্ণের। তাহলে এই হাইড্রাটার নাম হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস। এর নাম কি? এর নাম হবে হাইড্রা অলিগ্যাকটিস। দেখো এর নাম হচ্ছে অলিগ্যাকটিস। তাহলে আমরা কিন্তু রং দেখে হাইড্রাকে চিনতেছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো যেটা আছে, এটা হচ্ছে আমাদের তাহলে আমাদের এখন বর্ণহীন হাইড্রা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু সার্চ দিই, হাইড্রা ভুলগেরিস। ওকে,
খেয়াল করো, এখানে তোমরা যে হাইড্রাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাইড্রা ভুলগারিস। দেখো সাধারণত এই হাইড্রা গুলো হচ্ছে বর্ণহীন হয়, তবে কখনো কখনো এগুলো হয় হচ্ছে হলুদ বাদামি। তাহলে এই হাইড্রা কিরকম? সাধারণত এই হাইড্রা গুলো হচ্ছে বর্ণহীন হয়, বর্ণহীন, অথবা কেমন হবে? হলুদ বাদামি। তাহলে মোটামুটি চিনছো তো, হাইড্রা গুলো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে চলো আমরা আবার একটু রিভিশন করি। তাহলে প্রথমে যে হাইড্রাটা আছে নাম কি? হাইড্রা অলিগেকটিস, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে হাইড্রা অলিগেকটিস, এই হাইড্রার পূর্বে নাম ছিল হাইড্রা ফুসকা। পূর্বে নাম কি ছিল? হাইড্রা ফুসকা। তাহলে ফুসকার রং কিরকম বলতো? ফুসকার রং বাদামি না? তাহলে এই হাইড্রার রঙও কিরকম? বাদামি, ঠিক আছে? তাহলে এই হাইড্রার রঙও কিরকম? বাদামি হবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে? হাইড্রা ভিরিডিসিমা। তাহলে পূর্বে এর নাম কি ছিল? পূর্বে এর নাম ছিল ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা। খেয়াল করো, এই যে ক্লোরো মানে কি? সবুজ। তাহলে এই হাইড্রার রঙও কেমন হবে? সবুজ হবে। নামের মধ্যেই কিন্তু রঙের কথা উল্লেখ করা আছে। এরপরে কি? হাইড্রা ভুলগেরিস। দেখো হাইড্রা ভুলগেরিস, এটার পূর্বে কোনো নাম ছিল না, তোমরা জানো এটা হচ্ছে বর্ণহীন অথবা হলুদ বাদামি, হলুদ বাদামি। আচ্ছা, তাহলে এখানে আর একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে হাইড্রা রঙের কথা বলছি, বাদামি, তারপরে সবুজ, তাই না? তারপরে হলুদ বাদামি। দেখো হাইড্রার কিন্তু আসলে নিজস্ব কোনো রং নাই, বুঝছো? হাইড্রার নিজস্ব কোনো রং নাই। হাইড্রার শরীরটা হচ্ছে ট্রান্সপারেন্ট। সবসময় মাথায় রাখবা, হাইড্রা যে খাবার গ্রহণ করে, যেহেতু ট্রান্সপারেন্ট, ওই খাবারের রংগুলোই প্রদর্শিত হয়। হাইড্রার কিন্তু আসলে কোনো রং নাই, বুঝতে পারছো? তাহলে আজকে এ পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।